রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ রূপসী বাংলার স্টুডিওতে এমনই একজন গুণী ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হচ্ছেন আলী নিয়ামত সাহেব। উনি অনেক গুণী গুণান্বিত, বর্তমানে কয়েকটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে। বিশেষ করে রূপসী বাংলার প্রধান উপদেষ্টা, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই পত্রিকার সম্পাদক এবং দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের আহ্বায়ক। আমি তার কাছে জানতে চাইবো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আমরা টপিকসে থাকবে সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। তো স্যার, কেমন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই সেই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন। ধন্যবাদ এনাম আহমেদ, তুমি একজন খ্যাতিমান সাংবাদিক, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দেশ জুড়ে নাম করেছো। তাছাড়া রূপসী বাংলা টেলিভিশনের সাথে পরিচালক হিসেবে সম্পৃক্ত আছো, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। অনেকদিন পর তোমার সাথে কথা হচ্ছে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই রূপসী বাংলা টেলিভিশনের এই অনুষ্ঠানটি গত মে মাস থেকে আমরা শুরু করেছি। রূপসী বাংলা টেলিভিশন একটি ব্যতিক্রমী এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে, এই জন্য রূপসী বাংলা টেলিভিশনের সবাইকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বিশ্ববাসী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশ এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষার্থী জনতার বিপ্লবের পর, শিক্ষার্থী জনতার সমর্থন নিয়ে, শিক্ষার্থী জনতার ইচ্ছের প্রতিফলন ঘটাতেই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের প্রধান উপদেষ্টা বারবার উচ্চারণ করেছেন, শিক্ষার্থীরাই আমাদেরকে ক্ষমতায় বসিয়েছেন। যদি তাই হয় তাহলে 3 মাসের যাত্রায় আমরা কি দেখছি? বিতর্কিত উপদেষ্টা নিয়োগ, বিভিন্ন বাজারে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি, সচিব থেকে নিয়োগে বা বিভিন্ন পর্যায়ে নিয়োগে স্বজনপ্রীতি দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। এমনকি কেউ কেউ টকশোতে বলছে উপদেষ্টা নিয়োগেও দুর্নীতি চলছে। এগুলো জানার জন্য বা শোনার জন্য তো আমরা এই সরকারকে বসায়নি বা শিক্ষার্থী জনতা বসায়নি। শিক্ষার্থী জনতার ইচ্ছার প্রতিফলন হলো দেশকে দুর্নীতি মুক্ত করা। বিগত পতিত সরকার আকাশচুম্বী দুর্নীতি করার ফলেই কিন্তু তাদের এই পতন ঘটেছে। জনগণ তাদেরকে বিতাড়িত করেছে, আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। এবং সেই একই ধারাবাহিকতায় যদি একই চিত্র আবার আমরা প্রত্যক্ষ করি তাহলে আমরা বলতে বাধ্য হব যে আরেকটি শিক্ষার্থী জনতার বিপ্লব ঘটাতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করেছে, আপনি কি মনে করেন তারা সফল হয়ে দেশটাকে সুন্দর ও সুসংগঠিত ভাবে পরিচালনা করছে? আপনি কি মনে করেন সেই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। না, তাদের সেই ইচ্ছার প্রতিফলন হচ্ছে না। তারা যে ইচ্ছা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে 5ই আগস্ট বিপ্লব ঘটিয়েছিল তার সুফল কিন্তু তারা দেখতে পাচ্ছে না এবং তারা এই সরকারের কাছ থেকে সেইটি খুঁজে পাচ্ছে না বলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু তাদেরকে আলটিমেটাম দিচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি ঠিক বলবো না, উচ্চারণ করছে, সোচ্চার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিভিন্ন জায়গায়, জনপথে, সড়ক পথে, সবখানে তারা চাচ্ছে যে এভাবে চলতে দেওয়া যাবে না। তারা চাচ্ছে যে সংস্কার, যা যা করা দরকার সব কাজ তো একসাথে করা যাবে না, কিন্তু যেগুলো না করলেই নয়। যেমন একটা জরিপে দেখা গেছে যে 12.5 লক্ষ সরকারি চাকরিজীবীর মধ্যে 10.5 লক্ষ সরকারি চাকরিজীবী বিগত সরকারের সুবিধাভোগী এবং কোনো না কোনো ভাবে বিগত সরকারের পূজারী ছিল এবং অনেকেই এর মধ্যে হাজার হাজার অনেকেই আছে যারা চিহ্নিত দুর্নীতিবাজ। তো এদেরকে কিন্তু এখনো ধরা হয়নি। আমি বারবার এই রূপসী বাংলা টেলিভিশনেই বলে আসছিলাম, আপনারা জানেন যে দুর্নীতিবাজদের অর্থ এবং সম্পদ, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সবকিছু উদ্ধার করে সেই টাকা দিয়ে ইচ্ছে করলে জাতীয় বাজেট, কয়েকটি জাতীয় বাজেট
করা সম্ভব। কিন্তু আমরা কি দেখলাম এই 3 মাসে? কোন দুর্নীতিবাজকেই, সেই বড় দুর্নীতিবাজকেই হোক, ছোট হোক বড় হোক, এই যে বললাম 10.5 লক্ষ যে সরকারি চাকরিজীবী, এদের সবাই কম বেশি দুর্নীতি করেছে। এদের মধ্যে থেকে 1000, 2000, 5000 দুর্নীতিবাজকে ধরে আইনের আওতায় এনে তাদের অর্থ উদ্ধার করলে, সম্পত্তি উদ্ধার করলে, এবং এদের মধ্যে অনেকেই আবার অর্থ সম্পদ বিদেশে পাঠিয়েছে, সেগুলো উদ্ধারের ব্যবস্থা চলছে। হয়তো সময় লাগবে, কেবল 3 মাস। আমরা আরো 3 মাস বা আরো 6 মাস দেখব। 1 বছরের মধ্যে যদি শিক্ষার্থী জনতার ইচ্ছার প্রতিফলন ঘটাতে না পারে, আমাদের ইচ্ছার প্রতিফলন, প্রত্যাশার পূরণ করতে না হয়, তাহলে অনিবার্য আরেকটি বিপ্লব বা প্রতি বিপ্লব ঘটবেই আমরা মনে করি। তো আপনি কি মনে করেন বর্তমানে যে সরকার আছে, যারা পরিচালনা করছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যারা মেন পয়েন্টে বসে আছে, তাদের ব্যর্থতা, তাদের সফলতা, সেই বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে? একটু আগেই বললাম যে 3 মাস তো খুব বেশি সময় না, আমরা আরো 3 মাস বা 6 মাস দেখব, অন্তত 1 বছর দেখব যে তারা এই সংস্কারগুলো, এই দুর্নীতিবাজদের, এই যারা খুনি, যারা অত্যাচারী, যারা জমি দখল করে, সে যেই হোক, এই এখন করে যাচ্ছে বা করেছে, বিগত সরকারে যারা করেছে, এখন শোনা যাচ্ছে বিএনপি করছে, জামাত করছে বা অন্যরা করছে, তারা যদি এগুলোকে নির্মূল করতে না পারে আগামী 6 মাস বা 1 বছরের ভিতরে, আমি মনে করি এ সরকার ব্যর্থ হতে বাধ্য। যে সেক্ষেত্রে আমি মনে করি এখনই সময় একটি জাতীয় সরকার করা, প্রত্যেকটি রাজনৈতিক দলের থেকে 2-1 জনকে প্রতিনিধি নিয়ে একটি সরকার গঠন করা। কেননা আপনি দেখতে পাচ্ছেন যাদেরকেই উপদেষ্টা করা হয়েছে, আবার নতুন করে যে 2 জনকে করা হয়েছে, ব্যাপক সমালোচনা হচ্ছে। ডক্টর ইউনূস ব্যতিক্রম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, সারা পৃথিবীতে তার সুনাম আছে, এবং তার যে সামাজিক ব্যবসা যিনি প্রবর্তন করেছেন, সেটি উন্নত দেশগুলোতেও চালু আছে। কাজেই তিনি ডাক দিলে বা তিনি চাইলে এই দেশটাকে অতি দ্রুত উন্নত সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়তে পারেন। কাজেই তার হাতগুলো যদি দুর্নীতিবাজ না হোক, অন্তত অযোগ্য হয়, অথর্ব হয়, তাহলে সেক্ষেত্রে তো তিনি পিছিয়ে পড়বেন, তাকেও হয়তো বিদায় নিতে হবে। অথবা তিনি নিজেই বলেছিলেন যে আমার কথা না শুনলে আমি থাকবো না, চলে যাব। তিনিও নিজের সম্মান বাঁচাতে হয়তো তিনিও একটা পর্যায়ে থেমে যাবেন, এবং সারা পৃথিবীতে যেহেতু তার একটা সুনাম আছে, অবস্থান আছে, তিনি সেখানে বসেই বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করতে পারবেন। প্রধান উপদেষ্টা হিসেবে থাকার হয়তো একটা সময় তিনি আর ইচ্ছা পোষণ করবেন না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আর যদি মনে করেন যে না, তিনি ক্ষমতায় থাকবেন, বিগত সরকারের মতো ক্ষমতাকেই ভালোবাসবেন, জনগণকে দুঃখ কষ্ট দিয়ে টিকে থাকবেন, তাহলে তার বিরুদ্ধেও সামাজিক আন্দোলন হবে। আমি মনে করি ছাত্র সমাজও খেপে যাবে, যারা তাকে বসিয়েছে তারাই তাকে আবার সরিয়ে ফেলবে। কেননা ছাত্ররা এখনো জাগ্রত আছে, সাথে জনতাও তাদের সমর্থনে আছে। এটা মনে করলে চলবে না যে আমরা যা ইচ্ছে তাই করব, বা যে কেউ এসে মনে করলে ভুল হবে যে যা ইচ্ছে তাই করব। সেই পর্যায়ে কিন্তু দেশটা এখন আর নাই। এত বড় 16 বছরের পরে, 16 বছরের একটা সরকারকে যারা সবগুলো এমপি নিয়ে, সবগুলো নেতা নিয়ে, তাদের নেতা পালিয়েছে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কাজেই সেই প্রেক্ষাপটে এখন যে কেউ এসে, সেটা তত্ত্বাবধায়ক সরকারই হোক, জাতীয় সরকারই হোক বা এই সরকারই হোক, যা ইচ্ছে তাই করতে পারবে না বলে আমি মনে করি। যেটা মনে করতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল, বর্তমানে তারা সমন্বয়ক নামে পরিচিত। এই সমন্বয়করা যে কোনো জায়গায় যাচ্ছে, বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে, আমরা ফেসবুকে দেখতেছি, নিউজে দেখতেছি, সেই বিষয়ে আপনি কি মনে করেন? সমন্বয়ক কতজন? 100, 150 বা 500, কিন্তু সাধারণ শিক্ষার্থী কতজন? আমি যে বলে থাকি 5 কোটি সাধারণ শিক্ষার্থী আছে, আর তরুণ যুবক মিলে 10 কোটি। এই যে 10 কোটি তরুণ শিক্ষার্থী যুবকরা যদি এক থাকে, তাদের সাথেই জনগণ থাকবে। এই সমন্বয়করা আজকে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে তাদের ব্যর্থতার কারণে, বা তাদের দুর্নীতির কারণে, কিংবা তাদের কোনো অযোগ্যতার কারণে। এর
150 জন যাবে, 500 জন যাবে, 5000 সাধারণ শিক্ষার্থীর মধ্যে থেকে আবার সবাই বেরিয়ে আসবে। তারা কেউ নেতা হতে আসবে না, সমন্বয়ক হতে আসবে না, তারা দেশকে ভালোবেসে আসবে। সেই শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে, দীক্ষিত করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। বিপ্লব মানে আমূল পরিবর্তন, কিন্তু বিপ্লবী সরকার তো হয় নাই। বিপ্লবী সরকার হলে কিন্তু সংবিধান থাকতো না, কোনো কিছুই থাকতো না। যেমন সামরিক শাসন আসলে তো সংবিধান মানে না তারা। তো এরা বিপ্লব সরকার গঠন করলে তো সেই ব্যাপারই হতো। আজকে তো আর এই ব্যর্থতার কথা শোনা যেত না, বা দেশের এই পরিস্থিতি হতো না। এবং ছাত্র বিরোধী মানে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ থাকলেই কি না থাকলেই কি, হাজার হাজার কোটি কোটি শিক্ষার্থী আছে, তরুণ আছে, যুবক আছে, তারা দেশকে ভালোবাসে। আমি একটা কথা প্রায় বলে থাকি, আজকে স্পষ্ট ভাবে বলছি, আমি ফেসবুকে দেই যে এই সরকার ইচ্ছে করলে শুরু করতে পারে। যেমন রূপসী বাংলা টেলিভিশনেই আমি বলেছিলাম যে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদেরকে কাজে লাগান, খণ্ডকালীন চাকরি দিয়ে, তাদেরকে সম্মানী দিয়ে। তারা হয়তো প্রাথমিক পর্যায়ে 5 লাখ শিক্ষার্থীকে এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে লাগাতে চাচ্ছে। শুধু এখানে কেন, তাদেরকে দরকার হলে প্রয়োজনে 5 কোটি শিক্ষার্থীকে, তরুণ যুবককে সামরিক প্রশিক্ষণ দেওয়া হোক। তারপর তাদেরকে আয়কর বিভাগে, খাদ্য বিভাগে, ভূমি বিভাগে, বিভিন্ন জায়গায় সরকারের প্রতিটি অফিসে 5 জন 7 জন করে তাদেরকে খণ্ডকালীন চাকরি দিয়েই হোক বা পূর্ণ চাকরি দিয়ে হোক কাজে লাগানো হোক। পুলিশে দেওয়া হোক, সুযোগ এসেছে, তো এই সুযোগকে কাজে লাগাইতে হবে। তা না করে আমরা যদি নিজেদেরকে নিয়ে মত্ত থাকি, নিজেদের ক্ষমতা প্রকাশে মত্ত থাকি, কিংবা শোনা যাচ্ছে যে দুর্নীতি করে যাচ্ছে অনেকেই, তাদেরকে চিহ্নিত করতে হবে, ধরতে হবে, প্রকাশ্য বিচার করতে হবে। আর যদি তা না হয়, দুর্নীতি না করে থাকে, সেটাও বলতে হবে যে এই অভিযোগ ছিল, এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। আপনারা এই সামাজিক গণমাধ্যমে সেগুলো ছড়িয়ে দেন এবং বলুন যে না, আমরা কোনো দুর্নীতি করিনি। তারা কেন ফেসবুকে থাকে না? ফেসবুকে থাকলেই তো আজকে ফারুককে নিয়ে যে উপদেষ্টা করাতে যেরকম ফেসবুকে হাজার হাজার লাখ লাখ মানুষ দেশ বিদেশে করছে, তো উপদেষ্টাদেরকে নিয়েও যদি ফেসবুকে থাকে, জবাবদিহিতায় আসবে, প্রতি মুহূর্তের জবাবদিহিতায় থাকতে হবে যদি ফেসবুকে থাকে তারা। তো ফেসবুকের যুগ, এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যুগ, এটা তো ডক্টর ইউনূস দেশে এনেছেন। তাহলে সেই ফেসবুকে কেন উপদেষ্টারা থাকবে না? প্রধান উপদেষ্টা তো থাকেন, আমি দেখেছি। তাহলে তো তারা প্রতি মুহূর্তের জবাবদিহিতায় থাকতে পারতো। তারা ভালো কি মন্দ, অনেক উপদেষ্টাই বলছে আমার উপদেষ্টা থাকার দরকার নাই, আমার আগের চাকরি ভালো। অনেকে কি তাহলে কি তাদেরকে জোর করে এনে বসানো হয়েছে? যাদের আগ্রহ আছে, যোগ্যতা আছে, তাদেরকেই আমার মনে হয় বসানো উচিত এবং স্বক্ষেত্রে দায়িত্ব দেওয়া উচিত, তারা ভালো করবে। আর একটা বিষয় জানতে চাচ্ছি যে খাদ্য দ্রব্য এবং আইন শৃঙ্খলা বর্তমানে কি পরিস্থিতি আছে, তা তো আপনি দেখতেছেন এবং ফেসবুক সবটাই আমরা পাচ্ছি। তো কিছুদিন আগে বলেছিল এই সরকারের পক্ষ থেকে, এবং সাধারণ জনতাও বলেছিল যে দেশে বন্যা কবলিত, ও ঠিক হয়ে যাবে। তো বন্যা তো 2 মাস হয়ে গেল, চলে গেল, তো এখনো কেন ঠিক হচ্ছে না, সেই বিষয়ে কিছু বলুন। আমরা কি দেখলাম পরশুদিন বা কত কিসে পঙ্গু হাসপাতালে উপদেষ্টা গিয়েছেন, ব্রিটিশ হাই কমিশনারকে নিয়ে, সেখানে অপদস্থ হয়েছে, গাড়ি ঘেরা হয়েছে, পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বলতে বাধ্য হয়েছে, ডক্টর আসিফ নজরুল বলতে বাধ্য হয়েছে, হ্যাঁ আমরা যারা আহত হয়েছে তাদেরকে সঠিকভাবে দেখতে পারি নাই, চিকিৎসা দিতে পারে নাই। 3 মাসেই যদি এই পরিস্থিতি হয়, অথচ এই রূপসী বাংলা টেলিভিশনেই আমি বলেছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে যারা মারা গেছে, শহীদ হয়েছে আগস্টের বিপ্লবে, তাদের পরিবারকে দেখা, এবং যারা 15-20 হাজার কম বেশি যারা অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে এবং চিকিৎসাধীন আছে, তাদেরকে আগে দেখা। একটা ফাউন্ডেশন হয়েছে, সেখানেও 100 কোটি টাকা জমা পড়েছে। এখানে তো হাজার হাজার কোটি টাকা আসতে পারে, যেহেতু ডক্টর ইউনূস এটার প্রধান, এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন এনজিও আসতে পারে। তাদেরকে তো আগে এই অবস্থা থেকে ফেরাতে হবে। দ্রব্যমূল্যের আকাশচুম্বী বাড়ছেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো কতজনকে পিটিয়ে মারা হচ্ছে, কত কি করা হচ্ছে, ডাকাতি হচ্ছে, কত কিছু হচ্ছে, এগুলো তো সেইভাবে থামানো যায়নি। কেননা দেশের পুলিশ বাহিনীর অর্ধেকই এখন নাই। আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, যৌথ বাহিনীর অভিযান চলছে। আমরা কি দেখতে পাচ্ছি? কিছু কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু আগেই বললাম সেই যারা খুনি, দুর্নীতিবাজ, যারা অপরাধী, তাদেরকে তো আমরা দেখতে পাচ্ছি না যে ধরা হচ্ছে। তো আর একটা বিষয় জানতে চাচ্ছি যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, তো
তো দুর্নীতি মুক্ত বাংলাদেশ যে আমরা চাই, সবাই চাই, আপনিও চান, প্রতিটি জনগণই চান, এটা সবারই একটা প্রত্যাশা আছে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। তা দুর্নীতি মুক্ত বাংলাদেশ যেতে হলে আমাদের এই সরকারের কি কি প্রয়োজনীয়তা আছে? কিছুই না, আমি সবসময় বলছি এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই অনুষ্ঠানটি তো আমারই পরিকল্পনায় এবং আমারই উদ্যোগে হয়েছে, এবং আমি সবসময় বলে থাকছি যে আমি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি, সেখানেও বলেছি যে ঘরে ঘরে একটা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। সেটা দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী একটা ঘরে ঘরে সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। এর প্রেক্ষাপটে সবাইকে, ছাত্র, শিক্ষক, অভিভাবক, জনতাকে, সরকারকে এক হয়ে কাজ করতে হবে। আসার কথা আগামী 25শে নভেম্বর বাংলা একাডেমিতে এই প্রথম দুর্নীতি বিরোধী একটি জাতীয় সম্মেলন হতে যাচ্ছে, যেখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর সিরাজ ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ আবু সাইদ থেকে শুরু, আবুল কাশেম ফজলুল হক, যাদের সাথে আমি দীর্ঘকাল কাজ করেছি এই দুর্নীতি বিরোধী, সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী, তারা থাকবেন, কথা বলবেন, আমিও থাকবো, আপনারাও থাকবেন। গোটা দেশবাসীকে বলছি, আসুন আমরা এই যে প্রথম জাতীয় সম্মেলনে অংশ নেই এবং আমরা এই বার্তাকে, দুর্নীতি বিরোধী বার্তাকে ঘরে ঘরে ছড়িয়ে দেই, একটা দেশে ব্যাপী দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলি। আপনারা জানেন মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে আমি দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের আহ্বায়ক হয়েছি। যেহেতু দুদকের দুর্নীতি বিরোধী আন্দোলনে আছি, 1986 সাল থেকে কাজ করছি। কাজেই আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের ডাক দিয়েছে, তার অর্থ এই না যে আমি একা। আমি মনে করি আমার সাথে ডক্টর ইউনূস আছেন, সবাই আছেন, সরকার আছেন, আপনারা আছেন, সবাই আছেন। আসুন আমরা দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী একটি সামাজিক আন্দোলন করে তুলি। তো আপনি কি মনে করেন যে সরকার বর্তমানে পরিচালনা করছে দেশ দুর্নীতি মুক্ত করতে পারবে এমন ধরনের কোন জনসম্মুখে কি সেই ধরনের কোন আইন শৃঙ্খলা এবং যে কোনো বিষয় সে কি প্রতিরোধ করতে পারতেছে, সেই বিষয়ে কি মনে করেন? এটা ইচ্ছাটাই যথেষ্ট। সরকার চাইলে সবকিছু করতে পারেন, কেন সরকার কেন করছে না সেটা আমার বোধগম্য হয় না। হয়তো করবেন, কেবল 3 মাস গেল। আমার বিশ্বাস এই দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী অ্যাকশন বা এটাকে থামাতে উদ্যোগ না নিলে এদেশ টিকবে না। এদেশকে ওই হয় ভারত, নয় আমেরিকা, নয় রাশিয়া, নয় চীনের দাস হিসেবেই থাকতে হবে। আমরা চাচ্ছি যে দেশের শিক্ষার্থী তরুণরা 5 কোটি 10 কোটি সামরিক প্রশিক্ষণ নিক, সে ব্যবস্থা করা হোক। যে কোনো মুহূর্তে, যে কোনো ইসে যেন আমরা একাই চলতে পারি, নিজের পায়ের মাটিটাকে আমরা শক্ত করতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আমি কোনো রাজনীতি দলের সাথে আজ পর্যন্ত নাই, ছিলাম না। সবসময় বলে থাকে রাজনীতি ছাড়ুন, জনতার নীতি জননীতি করুন, রাজার নীতি রাজনীতি ছাড়ুন। রাজা আমাদের দেশে নাই, রাজতন্ত্র নাই, তবে কেন আমরা রাজনীতি করব? কথাগুলো হয়তো শুনতে অনেকের অবাক লাগতে পারে, কিন্তু আমি প্রায় 2 যুগ হলো এই কথাগুলো জনকণ্ঠ সহ বিভিন্ন পত্রিকায় আমি লিখে আসছি, বলে আসছি, রূপসী বাংলা টেলিভিশন এখন বলছি। আসুন আমরা সবাই রাজার নীতি রাজনীতি ছাড়ি, জনতার নীতি জননীতি করি। জননীতি মানেই জনগণের সাথে যাওয়া, জনপথে চলা, রাজপথে না, জনপথে জনতার সাথে থাকা। এই জননীতিতে আসুন আমরা জননীতির মাধ্যমে দুর্নীতি, মাদক, সন্ত্রাস বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আমাদের নিয়ামত স্যারের গুরুত্বপূর্ণ বক্তব্য ও একান্ত সাক্ষাৎকার। আশা করি আগামীতে অন্য কোথাও, অন্য জায়গায়, অন্য কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা রূপসী বাংলা টেলিভিশনের সাথে থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।